মুম্বাইয়ের সবচেয়ে ব্যস্ত চৌরাস্তার ভিড়ের মাঝে, যেখানে গাড়ির শব্দ আর ধোঁয়া মিলে জীবনের সংগ্রামের একটি কোলাহলপূর্ণ সঙ্গীতের মতো তৈরি করে দিয়েছিল, অনন্যা তার দামি গাড়ির পিছনের সিটে বসেছিল। ২৮ বছরের বয়সে সে একটি বিশাল রিয়েল এস্টেট সাম্রাজ্যের উপাধ্যক্ষ ছিল। তার কাছে সবকিছু ছিল যা লোকে স্বপ্ন দেখে, কিন্তু তার চোখে এই সময় একটি গভীর শূন্যতা ছিল, যেন কোনো তলহীন কুয়ো হয়। আর সে উদাসীনভাবে সেই কাঁচের জানালা দিয়ে বাইরে দেখছিল, যা তাকে বাইরের শোরগোলপূর্ণ দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছিল। ট্রাফিক সিগন্যাল লাল হয়ে গেল, আর তার গাড়ি থেমে গেল। ঠিক তার জানালার পাশে একটি পুরনো মরচে পড়া মোটরসাইকেল দাঁড়িয়েছিল, যাকে দেখে মনে হচ্ছিল যে তার প্রতিটি অংশ যে কোনো মুহূর্তে আলাদা হয়ে পড়তে পারে। তার ওপর একজন লোক বসেছিল, যে ধোঁয়া আর বাতাস থেকে ফ্যাকাশে হয়ে যাওয়া একটি ডেলিভারি বয়ের ইউনিফর্ম পরেছিল। কিন্তু যে জিনিস অনন্যার দৃষ্টি আকর্ষণ করল, সেটা সে লোকে চেহেলানোর নয়ং তার বুক থেকে আঁকড়ে ধরা একটি পুরনো কাপড়ের বান্ডেল ছিল। একটি নবজাতক শিশু, সেই ছোট প্রাণী সেই লোকের কোলে সিটিয়েছিল, যার মুখ রাস্তার গরমের কারণে লাল হয়ে গিয়েছিল আর ঘামে ভিজে গিয়েছিল। অনন্যা তার মুখ ঘোরানোর চেষ্টা করল, কারণ সে জীবনের এই অসহায়তা দেখতে চায়নি। কিন্তু তখনই একটি আলোর কিরণ তার চোখে বিঁধল। পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের হাওয়ায় শিশুকে রোদ থেকে বাঁচানো কাপড় উড়ে গেল, আর তার ছোট বুক দেখা যেতে লাগল, যা দ্রুত নিঃশ্বাস নিচ্ছিল। সেই শিশুর গলায় তীব্র রোদে চকচক করা একটি গাঢ় লাল রঙের রক্ত গরুর পেন্ডেন্ট ছিল, যার ওপর উড়ন্ত অগ্নিপক্ষীর খুবই সূক্ষ্মভাবে খোদাই করা ছিল। সেই মুহূর্তে অনন্যার হৃদয়ের ধড়কন যেন থেমে গেল। তার সম্পূর্ণ শরীর অসাড় হয়ে গেল, আর তাকে ঠান্ডা ঘাম হতে লাগল। যদিও গাড়ির এয়ার কন্ডিশনার সবচেয়ে কম তাপমাত্রায় ছিল, তবুও সে ভুল হতে পারে না। সেটা রক্ত গরুর ছিল, তার পরিবারের একমাত্র এবং অমূল্য উত্তরাধিকার। সেটা যা তার যমজ বোন অদিতি তার মৃত্যু পর্যন্ত সবসময় পড়েছিল। তার বোনের ৩ মাস আগে তার নিজের বাংলো একটি ভয়ানক আগুনে মৃত্যু হয়েছিল। সেই দুঃখজনক দুর্ঘটনায় একজন যুবতী মা এবং তার ৮ মাসের অজাত শিশুর প্রাণ গিয়েছিল। পুলিশের উপসংহার ছিল যে মা এবং শিশু দুজনেই বাঁচতে পারেনি, এবং দেহগুলি এতটা পুড়ে গিয়েছিল যে তাদের পরিচয় করা অসম্ভব ছিল। তাহলে এটা কিভাবে? সেই পেন্ডেন্ট এখানে কিভাবে এলো? এই সময় একজন গরিব লোকের কোলে একটি সাধারণ শিশুর গলায় গ্রিন সিগন্যাল হতেই সেই মোটরসাইকেল ধোঁয়া ছেড়ে দ্রুত চলে গেল। অনন্যা সেই ধাক্কা থেকে জেগে উঠল এবং ঘাবড়ে গিয়ে চিৎকার করল, ড্রাইভার, সেই মোটরসাইকেলের পিছনে যাও, এখনই তাড়াতাড়ি। ড্রাইভার তার এই উত্তেজনা দেখে অবাক হয়ে গেল। সে আগে কখনো তার মালকিনকে এভাবে দেখেনি। সে তুরন্ত তার দামি গাড়িকে ভিড় ভাড়াক্য সেই রাস্তায় সেই পুরনো মোটরসাইকেলের পিছনে লাগিয়ে দিল। অনন্যার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল। এটা কি সম্ভব যে তার বোন জীবিত হয়? বা এই লোকটি অপরাধস্থল থেকে সেই গহনা চুরি করেছে? বা এটা কি কোনো অপহরণকারী? সন্দেহ, হারানোর দুঃখ এবং আশার একটি পাতলা কিরণ তার বুকে অস্থিরতা ভরে দিয়েছিল। সেই মোটরসাইকেলওয়ালা খুবই সাবধানে সরু গলি থেকে পথ তৈরি করছিল, তার গ্রাহককে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টায়। কিন্তু অনন্যা হার মানেনি। তার দামি গাড়ি গর্জন করে তার পিছনে লেগে রইল, এবং অবশেষে সে মোটরসাইকেলকে একটি নির্জন গলির কিনারে ঠেলে দিল। টায়ার ঘষটানোর তীক্ষ্ণ শব্দ এলো। গাড়ি সম্পূর্ণ থামার আগেই অনন্যা পাগলের মতো বাইরে লাফিয়ে পড়ল। তার সেই ঠান্ডা এবং অহংকারী ব্যক্তিত্ব অদৃশ্য হয়ে গিয়েছিল। সে সেই লোকটির কাছে পৌঁছে তার কলার ধরে ফেলল, তার চোখ রাগে লাল। ছিড়ো, রুকো, তুমি কে? তোমার কাছে এই পেন্ডেন্ট কোথা থেকে এলো? আমার শিশু, আমাকে ফিরিয়ে দাও, তুমি চোর, অপহরণকারী। রাহুল নামের সেই লোকটি, যার মুখ রোদে কালো হয়ে গিয়েছিল কিন্তু চোখে একটি সততা এবং দৃঢ়তা ছিল, এই অকস্মাৎ আক্রমণে হোঁচট খেল এবং তার মোটরসাইকেল সহ পড়ে যাওয়ার মতো ছিল। কিন্তু তার প্রথম প্রতিক্রিয়া নিজেকে বাঁচানো নয়, বরং তার বুক থেকে লেগে থাকা শিশুকে শক্ত করে ধরা ছিল, তার পিঠকে তার ঢাল বানিয়ে। এটা কি করছো? ছেড়ে দাও আমাকে, তুমি আমার শিশুকে ভয় দেখাচ্ছ! রাহুল চিৎকার করল। তার আওয়াজ ছিঁড়ে গিয়েছিল, কিন্তু তার মধ্যে একটি শক্তি ছিল। কাপড়ের বান্ডেলে মোড়া সেই শিশু জোরে জোরে কাঁদতে লাগল। একটি নবজাতকের সেই দুর্বল কিন্তু তীক্ষ্ণ আওয়াজ দুপুরের তপ্ত গরমকে ছিন্ন করছিল। অনন্যা যেন কিছু শোনেনি। সে শুধু সেই শিশুকে ছোঁয়ার, সেই পেন্ডেন্ট দেখার চেষ্টা করতে থাকল, যাতে সত্য জানতে পারে। তুমি মিথ্যে বলছ। তোমার মতো সাধারণ লোকটি এত দামি গহনা কোথা থেকে আনবে? তোমাকে এটা কোথায় পেলে? সত্য বলো, কি তুমি এই শিশুর অপহরণ করেছ?
এই হট্টগোলে আশেপাশের লোকের দৃষ্টি আকর্ষণ হল। লোকে জড়ো হতে লাগল। তাদের নজরে এই দৃশ্য খুবই অদ্ভুত ছিল। একজন ধনী মহিলা কোটি কোটি টাকার গাড়ি থেকে নেমে একজন গরিব মোটরসাইকেলওয়ালার কলার ধরে তাকে গালি দিচ্ছে, যে তার ছোট শিশুকে বাঁচানোর চেষ্টা করছে। লোকে তাদের ফোন বের করল এবং ফিসফিসানি শুরু হয়ে গেল। ধনী লোক গরিবদের কত যন্ত্রণা দেয়। বেচারা কাজ করে তার শিশুকে পালন করছে, আর এই মহিলা তাকে অপরাধী মনে করছে। দেখো শিশু কিভাবে কাঁদছে, কত দুঃখের কথা। রাহুল তার দাঁত কিড়মির করল এবং তার সম্পূর্ণ শক্তি লাগিয়ে অনন্যার হাত তার উপর থেকে সরাল। সে পিছনে সরে গেল। তার চোখে কোনো ভয় ছিল না, বরং একটি তিরস্কার এবং অসহায়তা ছিল। সে তার বুকের উপর কাঁদতে থাকা শিশুকে আদর করল এবং ধীরে ফিসফিস করে বলল, চুপ করো বাবু, পাপা এখানে আছে। হবে না, আমি আছি না। অনন্যা পিছনের দিকে পড়ে গেল। সে হাঁপাচ্ছিল, তার চুল ছড়িয়ে গিয়েছিল। তখনই তার ড্রাইভার এবং পাশের দুজন নিরাপত্তা গার্ড মধ্যস্থতা করতে এলো। অনন্যা রাহুলের দিকে ইশারা করে আদেশ দিল, একে ধরো, পুলিশকে ডাকো। এটা চোর। এর কাছে আমার পরিবারের একটি খুব দরকারি জিনিস আছে। আমার সন্দেহ যে এই শিশু অপহৃত। পুলিশ স্টেশনের ছোট ঘরে উত্তেজনাপূর্ণ পরিবেশ ছিল। ছাদের পাখা ধীরে ধীরে চলছিল, যা সেই গরম এবং দমবন্ধকর পরিস্থিতিকে কমাতে যথেষ্ট ছিল না। অনন্যা চেয়ারে বসেছিল, তার হাত কাঁপছিল, যা সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। তার নজর রাহুলের উপর আটকে ছিল, যে সামনে বসেছিল। রাহুল সেখানে বসেছিল, তার অবস্থা খারাপ ছিল, কিন্তু তার পিঠ সোজা ছিল। তার কাজের কাপড় ধুলোয় ভরা ছিল এবং জুতো ফেটে গিয়েছিল। সে তার মাথা ঝুঁকিয়ে তার শিশুকে দেখল, যে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তার রুক্ষ এবং শক্ত হাত শিশুর পিঠকে কোমলভাবে আদর করছিল, যা তার শক্ত চেহারার সঙ্গে সম্পূর্ণ বিপরীত ছিল। ডিউটি অফিসার দুজনের দস্তাবেজ দেখল এবং অনন্যার দিকে ঘুরে ভরে বলল, ম্যাম, আমরা তদন্ত করেছি। রাহুলের কাছে পরিচয়পত্র, মোটরসাইকেলের কাগজ এবং সবচেয়ে দরকারি জিনিস শিশুর জন্ম প্রমাণপত্র আছে। পিতার নাম রাহুল, শিশুর নাম ঈশান। সবকিছু আইনগতভাবে ঠিক আছে। অনন্যা টেবিলে হাত মেরে উঠে দাঁড়াল। এটা অসম্ভব। আপনি মনোযোগ দিয়ে দেখুন। সেই শিশুর গলায় সেই পেন্ডেন্ট দেখুন। সেটা একটি প্রাচীন গয়না, যার মূল্য কোটি কোটিতে। সেটা আমার বোনের সবচেয়ে প্রিয় জিনিস ছিল। আমার বোন আগুনে মারা গেল, তাহলে সেই জিনিস এই লোকটির শিশুর গলায় কিভাবে হতে পারে? নিশ্চিত এটি চুরি করেছে, বা এই শিশু তার নয়। রাহুল তার মাথা তুলল। তার চোখ অনন্যার চোখে তাকিয়েছিল, গভীর এবং অটল। আমি কারো কিছু চুরি করিনি। এই পেন্ডেন্ট একমাত্র জিনিস ছিল যা এই শিশুর কাছে ছিল যখন আমি এটিকে গ্রহণ করলাম। আমার অর্থ যখন এটা জন্ম নিল। রাহুলের দ্বিধা অনন্যার সন্দেহ আরও বাড়িয়ে দিল। সে তার চোখ শুরু করল। তুমি এখন কি বললে? গ্রহণ করলাম। তোমার জিভ স্লিপ করেছে না? স্পষ্ট যে তুমি এর সঙ্গে বাবা নও। রাহুল অবাক হয়ে গেল। তাকে বোঝা গেল যে সে ভুল করেছে। সে তুরন্ত তার লহজা বদলে ফেলল। আপনি অযথা কথা বলবেন না। আমার স্ত্রী শিশুকে জন্ম দিয়েই ছেড়ে চলে গেল, এবং এই শিশুকে আমার উপর ছেড়ে দিল। এই পেন্ডেন্ট সে তার শিশুর জন্য নিশানি হিসেবে ছেড়ে গিয়েছিল। আমি একাই শিশুকে পালন করার জন্য দিনরাত মেহনত করি। আমার কাছে আপনার মতো ধনী এবং ফাঁকা লোকের সঙ্গে তর্ক করার সময় নেই। তখনই রাহুলের কোলে শিশু নড়ে উঠল এবং ক্ষুধায় জোরে জোরে কাঁদতে লাগল। সেটা হৃদয় বিদারক কান্না ছিল। অনন্যার মুখে একটি ফ্যাকাশে হাসি এলো। সে ভাবল, দেখি এই বাবা হওয়ার নাটক কতক্ষণ করে। এর মতো অজ্ঞ লোকটিকে একটি নবজাতকের যত্নের বিষয়ে কি জানা থাকবে? কিন্তু যা তার সামনে ঘটল তা অনন্যার হাসি ছিনিয়ে নিল। রাহুল শিশুর কান্নায় একদমও বিব্রত হয়নি। সে খুবই সুনিশ্চিত হাতে তার পুরনো ব্যাগ করল এবং তার প্যাকেটটি ফ্যাকাশে হয়ে যাওয়া দুধের বোতল বের করল। তার ভিতরে কোনো দামি সোনালি পাউডারের দুধ ছিল না, যা অনন্যা ধনী ঘরের শিশুদের জন্য দেখেছিল। বরং সেটা সাদা ঘন জল ছিল, অর্থাৎ সিদ্ধ চালের জল। রাহুল সাবধানে বোতলটি নাড়ল এবং তার তাপমাত্রা চেক করার জন্য তাকে তার গালে ছোঁয়াল। তারপর বড় ভালোবাসায় তাকে শিশুর মুখে দিয়ে দিল। সেই নির্দোষ শিশু, যে ক্ষুধায় ছটফট করছিল, দ্রুত তাকে পান করতে লাগল। তার চোখ সন্তোষে বন্ধ হয়ে গেল। রাহুল তাকে খাওয়াতে খাওয়াতে ধীরে ধীরে দোল খাচ্ছিল এবং একটি দেশুরো লরি জাতীয় গান গুনগুন করছিল, যাতে সুর তো ছিল না, কিন্তু মমতা কুটকুট করে ভরা ছিল। সে তার ধুলোয় ভরা ইউনিফর্মের আঁচল দিয়ে শিশুর কপালের ঘাম মুছল। তার চোখে সেই শিশুর জন্য এমন চমক ছিল যেন সে তার সম্পূর্ণ দুনিয়া। পিয়ে নাও বাবু, তাড়াতাড়ি বড় হয়ে যাও। পাপাকে মাফ করো। আজ উপার্জন কম হয়েছে, তাই নতুন দুধ আনতে পারিনি। আজ চালের জলে কাজ চালাও। রাহুলের সেই ফিসফিসানি অনন্যার কানে সূঁচের মতো বিঁধল।
সে অবাক হয়ে গেল। একজন গরিব লোককে তার সম্পূর্ণ জান লাগিয়ে সেই শিশুকে চালের জলের ফোঁটা ফোঁটা দিয়ে পালন করতে দেখে তার মনে গভীর প্রভাব পড়ল। কি একজন অপহরণকারী বা চোরের চোখে এত ভালোবাসা হতে পারে? কি সে কোনো পরের শিশুর জন্য এত ধৈর্যশীল এবং কোমল হতে পারে? রাহুলের সেই অজ্ঞ কিন্তু স্বাভাবিক সুরক্ষা ভরা মমতা দেখে অনন্যার মনে সন্দেহের দেয়াল ভেঙে পড়তে লাগল। তাকে তার হারানো শিশুর স্মৃতি মনে পড়ল, সেই দুঃখ মনে পড়ল যখন সে তার শিশুকে বাঁচাতে পারেনি। আর এখন তার সামনে একজন পিতা ছিল, যে দারিদ্র্য সত্ত্বেও তার শিশুকে জীবিত রাখার জন্য সবকিছু করছে। পুলিশ অফিসারকেও এটা দেখে দয়া হল। সে অনন্যাকে ধীরে বলল, ম্যাম, দেখুন সে শিশুকে কত ভালোবাসে। সে খারাপ লোক হতে পারে না। হয়তো সেই পেন্ডেন্ট কোনো নকল গহনার মতো, বা তার স্ত্রী বাজার থেকে কিনেছে। আপনার কাছে কোনো প্রমাণ নেই যে সে চুরি করেছে। আমরা তাকে আর থামাতে পারি না, সত্য। অনন্যা চুপ রইল। তাকে জানা ছিল যে সে এই খেলায় হেরে গিয়েছে। আইনগত কাগজপত্র এবং পিতাপুত্রের সেই ভালোবাসা সবার সামনে ছিল। সে তার শক্তির ভুল ব্যবহার সবসময় করতে পারে না। ঠিক আছে, অনন্যা বলল। তার আওয়াজ এখন নরম ছিল, কিন্তু তবুও তার মধ্যে একটি গাম্ভীর্য ছিল। আমাকে দুঃখ যে আমি ভুল বুঝেছি। আপনি এদের যেতে দিতে পারেন। রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে পুলিশ অফিসারকে ধন্যবাদ দিল এবং তার জিনিসপত্র গুছিয়ে শিশুকে কোলে নিল। সে এত তাড়াহুড়োই ছিল যেন তাকে ভয় যে অনন্যা তার মন না বদলে ফেলে। সে তার পুরনো ব্যাগ কাঁধে ঝুলালো, শিশুকে শক্ত করে ধরল এবং দরজার দিকে দ্রুত অগ্রসর হল। অনন্যার দিকে ঘুরে দেখল না। অনন্যাও তার পিছনে দাঁড়িয়েছিল। যখন রাহুল তার পাশ দিয়ে গেল, তখন পুলিশ স্টেশনের করিডর এত সরু ছিল যে দুজনকে একে অপরের খুব কাছ দিয়ে যেতে হল। রাহুলের কোলে শিশু এখন পেট ভরে গভীর ঘুমে ছিল। তার ছোট মাথা একদিকে ঝুঁকেছিল, যার ফলে তার রেশমের মতো নরম কালো চুল দেখা যাচ্ছিল। চোখের পলকে অনন্যা একটি বড় সিদ্ধান্ত নিল। সে উঁচু হিলের জুতোর কারণে হোঁচট খাওয়ার নাটক করল এবং রাহুলের দিকে ঝুঁকে পড়ল। রাহুল তাকে সাহায্য করার জন্য হাত বাড়াল, যাতে সে শিশুর সঙ্গে না ধাক্কা খায়। সেই হট্টগোলের মুহূর্তের সুযোগ নিয়ে অনন্যার হীরের আংটি পরা হাত শিশুর মাথায় হালকা করে ছোঁয়াল। শিশুকে হালকা বিঁধল এবং সে কিছু নড়ল, কিন্তু ঘুমিয়ে রইল। রাহুল ভ্রু কুঁচকাল এবং অনন্যাকে ধীরে ধাক্কা দিয়ে দূর করল। আপনি সাবধানে চলুন, মাফ করবেন, আমাকে চক্কর এসে গিয়েছিল। অনন্যা তার মাথা ঝুঁকিয়ে ফেলল, যাতে সে তার মুঠো লুকাতে পারে। রাহুলের কোনো সন্দেহ হয়নি। সে কিছু বড়বড় করে স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেল এবং শহরের ঢলতে থাকা সন্ধ্যায় অদৃশ্য হয়ে গেল। তার একা কিন্তু শক্তিশালী ছায়া সেই নয়নজুলিকে তার বুকে লাগিয়ে রাস্তার হলুদ আলোয় অদৃশ্য হয়ে গেল। অনন্যা তাকে দেখতে থাকল। যখন সেই পুরনো মোটরসাইকেল চোখ থেকে অদৃশ্য হয়ে গেল, তখন সে ধীরে তার মুঠো খুলল। তার সাদা এবং নরম হাতের তালুতে শিশুর কিছু নরম চুল ছিল, যার থেকে দুধ এবং রোদের হালকা গন্ধ আসছিল। অনন্যার চোখে একটি ভয়ানক দৃঢ় সংকল্প চমক উঠল। সে তার ফোন বের করল এবং তার সবচেয়ে কাছের সহায়ককে কল করল। তার আওয়াজ এখন তীব্র এবং কর্তৃত্বপূর্ণ ছিল। তুরন্ত গাড়ি নিয়ে এসো এবং ডিএনএ টেস্টিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করো। আমার কাছে একটি নমুনা আছে, যাকে আজ রাতেই চেক করতে হবে। আমাকে কাল সকাল পর্যন্ত ফলাফল চাই, যাই হোক না কেন। সে একবার তার হাতের তালুতে থাকা সেই চুলগুলো দেখল এবং অন্ধকারে নিজের সঙ্গে ফিসফিস করে বলল, দিদি, যদি এই শিশু সত্যিই তোমার অংশ হয়, তাহলে আমি কসম খাই যে আমি কাউকে সত্য লুকাতে দেব না, যাই হোক না কেন। সেই মোটরসাইকেলওয়ালা। যখন অনন্যা সেই ডিএনএ রিপোর্টের সত্যের অপেক্ষা করছিল, ছিল শহরের অন্য প্রান্তে। রাহুল তার খটরা মোটরসাইকেল থেকে মুম্বাইয়ের ঝুপড়ি বস্তির সরু গলিতে যাচ্ছিল। এটা মুম্বাইয়ের চকচকে পিছনে লুকানো একটি ভুলে যাওয়া সংসার ছিল, যেখানে বাতাসে নোংরা নালা এবং কয়লার ধোঁয়ার গন্ধ বাস করে থাকত। রাহুল একটি জরাজীর্ণ চালের সামনে থামল, যার টিনের ছাদ সময়ের সঙ্গে মরচে পড়ে গিয়েছিল। যত তাড়াতাড়ি সে ইঞ্জিন বন্ধ করল, প্রতিবেশীদের আওয়াজ রাতের নীরবতাকে ভেঙে দিল। ফিরে এলে রাহুল? চিটু আজ বিরক্ত তো করেনি? সাবিত্রী কাকি, যে পাশেই চায়ের টপরি লাগাতো, হাতে পাখা ঝাড়তে ঝাড়তে বাইরে এলো এবং রাহুলের হাতে খিচুড়ির একটি প্যাকেট ধরিয়ে দিল। এটা নাও, আজ বিক্রি কম হয়েছে, তাই আমি বাচ্চাদের জন্য কিছু বেশি খিচুড়ি বানিয়েছি। এটাকে গরম করে খেয়ে নাও, তুমি খুব দুর্বল লাগছ। রাহুল হাসল
এবং খিচুড়ির প্যাকেট নিয়ে বলল, ধন্যবাদ কাকি, আজ ভাগ্য খারাপ ছিল, রাস্তায় কিছু ঝামেলা হয়ে গিয়েছিল, তাই দেরি হয়ে গেল। কিন্তু চিকু খুব শান্ত ছিল। তার 10 বর্গফুটের খোপলায় পা রাখতে রাখতে রাহুল শিশুকে মাটিতে বিছানো পাতলা চাটাইয়ে শোয়াল এবং তাকে পরিষ্কার করার জন্য গরম জল নিতে গেল। ঘুমন্ত শিশুর নির্দোষ মুখ দেখে রাহুলের হৃদয়ে ভরে উঠল। সে তার সগে বাবা নয়, কিন্তু একটি তিক্ত সত্য তাদের ভাগ্যকে একে অপরের সঙ্গে জুড়ে দিয়েছিল। 3 মাস আগের সেই ঝড়ো রাত তাকে আজও স্পষ্ট মনে আছে। সে একটি রিভারসাইড হোটেলে রাতের ডিউটিতে গার্ড ছিল। ঝড়ো বৃষ্টির মাঝে যখন সে টর্চ নিয়ে গস্ত করছিল, তখন তার নজর জলে ভেসে যাওয়া একটি সাদা থার্মোকলের বাক্সের উপর পড়ল, যা আবর্জনার মাঝে আটকে ছিল। যখন সে তাকে টেনে বাইরে বের করল এবং খুলল, তখন সে অবাক হয়ে গেল। তার ভিতরে একটি নবজাতক শিশু ছিল, যে বরফের টুকরোর মাঝে নীল হয়ে গিয়েছিল। শিশু ঘুমোয়নি, সে একদম প্রাণহীন ছিল। কোনো পাথর হৃদয়ের মা বাবা এমন করেছে। রাহুল চিৎকার করল এবং তুরন্ত তাকে তার ইউনিফর্মে মুড়ে সিপিআর দিতে লাগল। 5 মিনিটের মেহনতের পর সেই ছোট প্রাণীটি প্রথম নিঃশ্বাস নিল এবং তার দুর্বল আওয়াজ সেই ঝড়ো রাতে গুঞ্জরিত হল। রাহুল তাকে নিয়ে হোটেল ম্যানেজারের কাছে ছুটল, কিন্তু ম্যানেজার তাকে সাহায্য করার পরিবর্তে ডাঁটতে বলল, এটাকে ফিরিয়ে সেখানে ফেলে দাও যেখান থেকে পেয়েছ, আমাদের পুলিশের ঝামেলায় পড়তে হবে না। রাহুলের সৈনিক সংস্কার জেগে উঠল। তাকে বোঝা গেল যে এর পেছনে কোনো খুব বড় এবং বিপজ্জনক রহস্য আছে। তাকে সেই রাতেই চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং সে দেখল যে কিছু গুন্ডা হোটেলের বাইরে ঘুরঘুর করছে। সে শিশুকে বাঁচানোর জন্য পালানোর সিদ্ধান্ত নিল। সে তার নাম ঈশান রাখল এবং পুরনো পরিচিতদের সাহায্যে জাল কাগজ বানিয়ে নিজেকে তার পিতা ঘোষণা করল। সেই রক্ত গরুর পেন্ডেন্টই একমাত্র সূত্র ছিল, যাকে সে দারিদ্র্য সত্ত্বেও বিক্রি করেনি। বর্তমানে ফিরে আসতে আসতে রাহুল একটি লম্বা নিঃশ্বাস নিল এবং শিশুর গলায় পড়া সেই পেন্ডেন্ট দেখল। সে জানত যে সকালের সেই ধনী মহিলার সঙ্গে দেখা হওয়া শুধু ঘটনা নয়। অন্যদিকে জুহুর তার দামি বাংলায় অনন্যা তার জীবনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো পার করছিল। রাত 2 বাজছে এবং সে তার চোখ ফোনের স্ক্রিনে আটকে বসেছিল। তখনই ডিএনএ রিপোর্টের নোটিফিকেশন এলো। যেমন সে তার প্রভাব ব্যবহার করে তাড়াতাড়ি মুঙ্গিয়ে নিয়েছিল। অনন্যার হাত কাঁপতে লাগল। যত তাড়াতাড়ি সে ফাইল খুলল, উপসংহারে লেখা ছিল, আনুবংশিক সাদৃশ্য 25%, চাচি ভাইপোর সম্পর্ক। ফোন তার হাত থেকে ছুটে পড়ে গেল এবং অনন্যা ফুটফুট করে কাঁদতে লাগল। সেই শিশু সত্যিই তার বোনের অংশ ছিল। 3 মাস আগে পুলিশ বলেছিল যে অদিতির কোখেই শিশুর মৃত্যু হয়েছে। তাহলে এই শিশু জীবিত কিভাবে? এর অর্থ সেই আগুন কোনো দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যা ছিল। অনন্যাকে রাহুলের প্রতি তার ব্যবহারে লজ্জা হল এবং সে তুরন্ত তার গাড়ির চাবি তুলে নিল। সে সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারে না। সে রাহুলের সেই খোপড়ার সামনে পৌঁছল, যা ঠিকানা সে পুলিশ রেকর্ড থেকে নিয়েছিল। কাদা এবং আবর্জনার গন্ধের মাঝে চলতে চলতে সে একটি জরাজীর্ণ দরজার কাছে থামল। দরজার ফাঁক দিয়ে সে দেখল যে রাহুল ঘামে ভিজে হাত দিয়ে ডায়াপার ধুয়ে নিচ্ছে। সে কাজ করতে করতে একটি বেসুরো বান গুনগুন করছিল। সেই সরু ঘরে সেই আওয়াজ অদ্ভুত উষ্ণতা তৈরি করছিল। অনন্যার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তাকে এখন রাহুলের নিয়তের উপর কোনো সন্দেহ নেই। সে ধীরে দরজা খটখটাল। রাহুল সতর্ক হয়ে ছুরি তুলে নিল এবং জিজ্ঞাসা করল, কে? আমি সেই মহিলা যে সকালে মিলেছিল। অনন্যার আওয়াজ কাঁপছিল। রাহুল দরজা কিছু খুলল এবং তাকে একা দেখে ভ্রু কুঁচকাল। অনন্যা ব্যাগ থেকে একটি পুরনো ছবি বের করল, যাতে সে এবং তার বোন অদিতি হাসছে। আমি শিশুকে নিয়ে যেতে আসিনি, শুধু সত্য জানতে এসেছি। আপনি কি এই ছবির মহিলাকে কোথাও দেখেছেন? আমার ভাইপো আপনাকে কিভাবে পেল? রাহুল ছবি দেখল এবং অবাক হয়ে গেল। সে সেই গর্ভবতী মহিলা যাকে সে সেই ঝড়ো রাতে দেখেছিল। সে ছুরি নিচে রাখল এবং অনন্যার জন্য দরজা খুলে দিল। এখন তাদের চোখে ঘৃণা নেই, বরং একটি সাঝা দুঃখের সহানুভূতি ছিল। অনন্যা সেই সরু ঘরের ভিতরে গেল, যেখানে দারিদ্র্য এবং মমতা একসঙ্গে পালিত হচ্ছে। রাহুল তাকে একটি পুরনো চেয়ারে বসতে বলল এবং তাকে জলের একটি গ্লাস দিল। সে তার আত্মকথা শোনাতে শুরু করল। সেই রাতে বৃষ্টি খুব তীব্র ছিল। আমি দেখলাম যে একটি কালো গাড়ি গুদামের পিছনের দরজায় এসে থামল। একজন লোক বাইরে বের হল। সে রেনকোট পরেছিল। সে পিছনের সিট থেকে একজন মহিলাকে টেনে বাইরে বের করল, যে সম্ভবত অজ্ঞান ছিল। সে ঠিক আপনার বোনের মতো দেখতে লাগছিল।
সে চিৎকার করতে চাইছিল, কিন্তু সে তার মুখ বন্ধ করে দিল এবং তাকে গুদামের ভিতরে নিয়ে গেল। যতক্ষণ আমি ভিতরে পৌঁছাই, আগুন লেগে গিয়েছিল। আমি শুধু সেই লোকটিকে গাড়ি নিয়ে পালাতে দেখলাম। অনন্যা সিটিয়ে উঠে জিজ্ঞাসা করল, আপনি কি তার মুখ দেখেছেন? রাহুল মাথা নাড়ল। মুখ তো দেখিনি, কিন্তু একটি জিনিস আমাকে আজও মনে আছে। সেই লোকটির বাঁ কবজিতে একটি বিশেষ ঘড়ি ছিল। সেটা আয়তাকার ছিল, সোনার বর্ডারওয়ালা, কিন্তু তার স্ট্র্যাপ বারো লাল রঙের চামড়ার ছিল এবং সেই লোকটি বাঁ হাত দিয়ে কাজ করছিল। অনন্যার সম্পূর্ণ শরীর অসাড় হয়ে গেল। সেই ঘড়ি সে নিজে সুইজারল্যান্ড থেকে তার বোনের সঙ্গে মিলে তার জামাই বিক্রমের জন্য কিনেছিল। বিক্রম, যে তার বোনের মৃত্যুতে 3 দিন কাঁদার নাটক করেছিল। সেই লোকটি যাকে অনন্যা তার আদর্শ মানত। সে তার বোন এবং শিশুর হত্যাকারী ছিল। আপনি তাকে চেনেন না? রাহুল জিজ্ঞাসা করল। অনন্যা মাথা নাড়ল এবং তার চোখে প্রতিশোধের জ্বালা জ্বলে উঠল। কাল সকালে বোর্ড মিটিং আছে, যেখানে তাকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হবে। আমি আপনাকে সেখানে আমার সঙ্গে নিয়ে যাব। পরের সকালে রাহুল সম্পূর্ণ বদলে অনন্যার সঙ্গে অফিসে পৌঁছল। সে এখন একজন নিরাপত্তা গার্ড নয়, বরং একজন অভিজ্ঞ দেহরক্ষী লাগছিল। তারা মিটিং রুমে প্রবেশ করল, যেখানে বিক্রম বড় গর্ব করে দাঁড়িয়ে সবাইকে সম্বোধন করছিল। অনন্যাকে দেখতেই বিক্রমের হাসি কিছু ফ্যাকাশে হয়ে গেল। রাহুলের নজর বিক্রমের হাতের উপর আটকে ছিল। যখন বিরতির সময় বিক্রম সিগারেট জ্বালালো, তখন সে তাকে বাঁ হাত দিয়ে ধরল এবং কবজিতে সেই লাল স্ট্র্যাপওয়ালা ঘড়ি চকচক করছিল। রাহুল অনন্যার কানে ফিসফিস করে বলল, এই সেই লোকটি। অনন্যা টেবিলের হ্যান্ডেলকে এত জোরে ধরল যে তার নখ দামি চামড়ায় ঢুকে গেল। যদিও সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছিল, কিন্তু যখন রাহুল শেষ নিশ্চিতি করল, তখন তাকে মনে হলো যেন কেউ তার বুক চিড়ে ফেলছে। সেই রাগ এবং দুঃখ তাকে সেই পশুকে এখনই মেরে ফেলার জন্য উস্কে দিচ্ছিল, কিন্তু তার বুদ্ধি তাকে থামিয়ে দিল, কারণ সে জানত যে বিক্রম খুব শক্তিশালী এবং চতুর। যদি সে এখন চিৎকার করে, তাহলে সে সবকিছু অস্বীকার করবে এবং তাকেই পাগল ঘোষণা করে দেবে। সে বাহানা করে শৌচালয়ের দিকে ছুটল, যাতে কেউ তার ভেঙে পড়া সাহস না দেখে। সেখানে পৌঁছে সে নিজেকে ভিতরে বন্ধ করে ফেলল এবং বিনা আওয়াজে ফুটফুট করে কাঁদতে লাগল। সে তার নির্দোষ বোন এবং তার পরিবারের বোকামিতে কাঁদছিল, যে একজন মানুষ খেকোকে বিশ্বাস করেছে। বাইরে করিডোরে বিক্রম তার সিগারেট নিভাল এবং মিটিং রুমের দিকে দেখল। তার চোখে সন্দেহ গভীর হচ্ছিল। একজন পাপীর স্বভাব তাকে সবসময় সতর্ক থাকতে বাধ্য করে। তাকে অনন্যার নতুন বডিগার্ড থেকে কিছু বিপদ অনুভব হচ্ছিল। সেই লোকটির নজর খুব তীক্ষ্ণ এবং অনুসন্ধানী ছিল, যেন সে কোনো কর্মচারী নয়, বরং কোনো সাক্ষী বা বিচারক। সে তার বিশ্বস্ত গুন্ডা সেরাকে ডাকল, যে পাশেই দাঁড়িয়েছিল। সেরা একজন পুরনো যুগের অপরাধী ছিল, যার মুখে চেচকের দাগ এবং চোখে নিষ্ঠুরতা ছিল। তুমি সেই লোকটিকে দেখেছ, যে অনন্যার সঙ্গে আছে? বিক্রম ধীরে জিজ্ঞাসা করল। দেখেছি ভাই, বেশ শক্তিশালী খেলোয়াড় লাগছে, সেরা উত্তর দিল। আমাকে সে কোথাও দেখা লাগছে, তার নজর আমাকে অস্থির করছে, বিক্রম তার দাড়ি চুলকাতে চুলকাতে বলল। তার ঠিকানা জানো, যে সে কোথা থেকে এসেছে? এবং যদি কিছু গোলমাল লাগে, তাহলে তোমাকে জানা আছে কি করতে হবে? সেরা তার হলুদ দাঁত দেখিয়ে মাথা নাড়ল এবং তথ্য সংগ্রহ করার জন্য তার গুরুকে মেসেজ পাঠিয়ে দিল। এই সময় অনন্যা নিজেকে সামলে তার মুখ ধুয়ে বাইরে এলো। সে এবং রাহুল একে অপরকে দেখছিল। বিনা বলে তারা বুঝে নিল যে সময় কম এবং শত্রুকে সন্দেহ হয়ে গিয়েছে। আমাদের তাড়াতাড়ি করতে হবে, অনন্যা নিচু আওয়াজে বলল। সে আনুষ্ঠানিকভাবে পদগ্রহণ করতে চলেছে। একবার সে সেই চেয়ারে বসে গেল, তাহলে তাকে সরানো অসম্ভব হবে। আপনি কি করতে চলেছেন? রাহুল জিজ্ঞাসা করল। আমরা সেখানে ফিরে যাব, যেখান থেকে এই সব শুরু হয়েছে। ঠান্ডা স্বরে উত্তর দিল, সেই পুরনো গুদাম। তাকে লাগছে যে সে সবকিছু পুড়িয়ে দিয়েছে, কিন্তু ভগবানের লাঠি নীরব হয়। আমাকে বিশ্বাস আছে যে আমার বোনের আত্মা এখনও সেখানে ন্যায়ের অপেক্ষা করছে। আজ রাতে আমরা সেখানে ঢুকব। রাহুল সম্মতিতে মাথা নাড়ল, যদিও সে জানত যে এটা খুব ঝুঁকিপূর্ণ। সেই এলাকায় এখন বিক্রমের লোকের কড়া পাহারা থাকবে, কিন্তু অনন্যার চোখে উন্মাদনা এবং তার শিশু চিকুর চিন্তা আসতেই সে পিছু হটতে না সিদ্ধান্ত নিল। আমি আপনার সঙ্গে যাব, কিন্তু আমাদের প্রস্তুতি করতে হবে। এটা কোনো পিকনিক নয়, বরং মৃত্যুর খেলায় নামার মতো। রাত হতেই মুম্বাইয়ে ভারী বৃষ্টি শুরু হয়ে গেল। সেই বৃষ্টি দিনের ধুলো তো ধুয়ে দিচ্ছে,
কিন্তু সেই নির্জন এলাকার নীরবতাকে আরও ভয়ানক করে দিচ্ছে। লোহার মরচে পড়া শলাক থেকে ধাক্কা খাওয়া বাতাস এমন আওয়াজ বের করছে যেন কেউ কাঁদছে। অনন্যা রাহুলের কোমর শক্ত করে ধরে রেখেছে এবং তাদের পুরনো মোটরসাইকেল ঘাসফুসের মাঝ থেকে সেই পোড়া গুদামের দিকে অগ্রসর হচ্ছে। সম্পূর্ণ এলাকাকে লোহার চাদর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং প্রবেশ নিষেধের বোর্ড ঝুলিছে, কিন্তু রাহুলের মতো অভিজ্ঞ জাসুসের জন্য এই বাধাগুলো কিছু নয়। সে গাড়ি দূর ঝোড়ায় লুকিয়ে দিল এবং অনন্যাকে নিয়ে সেই ছিদ্রের দিকে অগ্রসর হল যাকে সে আগেই দেখে নিয়েছিল। সাবধানে পা রাখো, কোনো চিহ্ন ছেড়ো না, রাহুল ফিসফিস করে বলল। তারা সেই ধ্বংসস্তূপে প্রবেশ করল, যা বিদ্যুতের চমকে কোনো দানবের কঙ্কালের মতো লাগছে। দেয়ালগুলো কালো হয়ে গিয়েছে এবং লোহার গার্ডার গরমে বাঁকা হয়ে গিয়েছে। 3 মাস পরেও সেখানে পোড়ার গন্ধ উপস্থিত ছিল। অনন্যার হৃদয় ঘাবড়াহটে বসে যাচ্ছিল, কারণ এটাই সেই জায়গা যেখানে তার বোন প্রাণ ত্যাগ করেছে। রাহুল তার বিশেষ টর্চ জ্বালালো, যার আলো খুব কম এবং কেন্দ্রীভূত ছিল। সে মেঝেতে কোনো গোপন তলঘরের পথ খুঁজছে। যদি সে তোমার বোনকে এখানে রেখেছে, তাহলে নিশ্চিত কোনো এমন জায়গা থাকবে যা বাইরে থেকে দেখা যায় না। রাহুল যুক্তি দিল। প্রায় 30 মিনিটের কঠিন পরিশ্রমের পর রাহুলের জুতো কোনো ধাতুর মতো জিনিসে ধাক্কা খেল। পেয়ে গেলাম। সে ধ্বংসাবশেষ সরালো এবং সেখানে একটি লোহার ঢাকনা দেখা গেল, যা মেঝের রঙে মিলে গিয়েছে। রাহুল একটি লোহার রড দিয়ে তাকে সম্পূর্ণ শক্তি লাগিয়ে খুলল। ধাতুর ঘষ্টানোর আওয়াজ এত তীব্র ছিল যে তাদের ভয় হল যে কেউ শুনে না ফেলে। ঢাকনা খুলতেই নিচের দিকে যাওয়া সিঁড়ি দেখা গেল। নিচ থেকে একটি অত্যন্ত ঠান্ডা এবং দুর্গন্ধযুক্ত বাতাস উপরে এলো, যা অনন্যার জি মিচলিয়ে দিল। রাহুল প্রথমে নিচে নামল এবং অনন্যা তার পিছনে গেল। সেই তলঘর প্রায় 20 বর্গফুটের ছিল এবং তার দেয়ালে আওয়াজ থামানো ফোম লাগানো ছিল। টর্চের আলোয় সেখানের দৃশ্য কোনো নরকের মতো ছিল। এক কোণে পুরনো লোহার বিছানা ছিল, যার উপর রক্তের শুকনো চিহ্ন ছিল। কিন্তু যে জিনিস অনন্যাকে হাঁটুতে নামিয়ে দিল সেটা কোণে পরা নীল ম্যাটার্নিটি ড্রেস, যা ছিঁড়ে গিয়েছিল। এটা সেই ড্রেস ছিল যা সে অদিতিকে জন্মদিনে দিয়েছিল। অনন্যা তাকে বুকে লাগিয়ে ফুটফুট করে কাঁদতে লাগল। শান্ত হও অনন্যা, এদিকে দেখো। রাহুলের আওয়াজ তাকে অবাক করল। দেয়ালে নখ দিয়ে আঁচড়ানোর গভীর চিহ্ন ছিল এবং সেই চিহ্নের মাঝে রক্ত দিয়ে লেখা ছিল, বিক্রম আমাকে জোর করে কাগজে সই করতে বলেছে। সে আমার শিশুকে মারতে চায়। অনন্যা, আমাকে বাঁচাও। অনন্যা সেই শব্দগুলো ছোঁয়াল। সে সেই দুঃখ অনুভব করতে পারছিল যা তার বোন সহ্য করেছে। আমাদের আরও প্রমাণ চাই। ঘরের তল্লাশি নিতে নিতে বলল, এই শব্দ যথেষ্ট নয়, সে এটাকে খারিজ করতে পারে। তখনই রাহুলের নজর একটি আলমারির পিছনে আটকে থাকা কালো জিনিসের উপর পড়ল। সে ছুরি দিয়ে তাকে বাইরে বের করল। সেটা একটি পুরনো স্মার্টফোন ছিল, যার কাঁচ ভেঙে গিয়েছিল। হয়তো এতে কিছু পাওয়া যাবে। রাহুল তাকে তার পকেটে রাখল। যত তাড়াতাড়ি তারা বাইরে বের হতে লাগল, একটি তীক্ষ্ণ অ্যালার্ম বেজে উঠল। বিক্রম সেখানে সেন্সার লাগিয়ে রেখেছে। ধত্তেরি ভাগো, রাহুল চিৎকার করল। যত তাড়াতাড়ি তারা উপরে পৌঁছে, তীব্র হেডলাইটের আলো তাদের চোখ অন্ধ করে দিল। সেরা আর তার গুন্ডারা সেখানে পৌঁছে গিয়েছিল। আমাকে জানা ছিল ইঁদুররা তাদের বিলে অবশ্যই আসবে, সেরা নিষ্ঠুরতা দিয়ে হাসতে হাসতে বলল। রাহুল ফুর্তিতে অনন্যাকে পিছনে ঠেলে দিল আর তার ইলেকট্রিক ডান্ডা বের করল। সেরা লোহার পাইপ দিয়ে আক্রমণ করল, যাকে রাহুল দক্ষতা দিয়ে বাঁচিয়ে নিল আর তাকে জোরদার ঝাঁকুনি দিল। সুযোগ পেয়ে তারা মোটরসাইকেলের দিকে ছুটল আর রাহুল তাকে দ্রুত ভাগাল। পিছন থেকে গুন্ডাদের গাড়ি তাদের পিছু নেওয়া শুরু করল। রাহুল সরু গলির সাহায্য নিয়ে তাদের চকমা দেওয়ার চেষ্টা করল। অকস্মাৎ অনন্যার ফোন বেজে উঠল। একটি অজানা নম্বর থেকে ভিডিও কল ছিল। যত তাড়াতাড়ি সে ওঠালো, সেখান থেকে শিশুর কান্নার হৃদয় বিদারক আওয়াজ এলো। চিকু, রাহুল চিৎকার করল। স্ক্রিনে বিক্রম দেখা গেল, যে একটি অসমাপ্ত তৈরি উঁচু ইমারতের ছাদের মুন্ডেরে দাঁড়িয়েছিল। তার এক হাতে ফোন ছিল আর অন্য হাত দিয়ে সে চিকুর পালনাকে খাদের ওপর লটকে রেখেছে। স্বাগত শেররা। বিক্রমের আওয়াজে শয়তানি হাসি ছিল। তোমরা গুদাম থেকে ফোন তো তুলে নিয়েছ, কিন্তু তোমাদের সবচেয়ে দামি জিনিস বাড়িতে ছেড়ে গিয়েছ। তাকে ছেড়ে দাও, সে তোমার নিজের খুন। অনন্যা পাগলের মতো চিৎকার করল। আমার কাছে কোনো খুনের সম্পর্ক নেই, আমার কাছে শুধু আমার ভবিষ্যৎ। বিক্রম ঠান্ডা করে বলল, 30 মিনিটের মধ্যে সেই ফোন আর পেন্ডেন্ট নিয়ে আমার ইমারতের ছাদে পৌঁছো। একা অনন্যা আসবে। যদি আমাকে পুলিশ দেখা যায়, তাহলে আমি হাত ছেড়ে দেব। ফোন কেটে গেল। রাহুলের চোখে এখন মমতা নয়, বরং একটি আহত সিংহের রাগ ছিল। গাড়িতে বসো, সে বরফের মতো ঠান্ডা আওয়াজে বলল। আমরা সেখানে আত্মসমর্পণ করতে নয়,
বরং তাকে শেষ করতে যাচ্ছি। মোটরসাইকেল গর্জন করে সেই ঝড়ো রাতে অন্ধকারকে চিরে নিখোঁদ গেল। অনন্যা পিছনে বসে সম্পূর্ণ কাঁপছিল। তার দাঁত ঠান্ডা এবং সেই ভয়ানক ভয় থেকে বাঁচছিল যা তার হৃদয়কে আঁকড়ে রেখেছে। তার মনে শুধু সেই নয়ন ভাইপোর ছবি ঘুরছিল যা বাতাসে লটকেছিল। চিকুর কান্নার আওয়াজ তার কানে গুঞ্জরিত ছিল, আর তাকে লাগছিল যেন সে চিন্তা করার শক্তি হারাচ্ছে। রাহু, আমরা কি করব? অনন্যা বিলখে উঠল। তার আওয়াজ বাতাসের সরে ডুবে যাচ্ছিল। সে বলেছে যে যদি সে তোমাকে দেখে তাহলে সে হার্ট ছেড়ে দেবে। তুমি ওপরে আসবে না, আমাকে একা যেতে দাও। আমি তাকে সেই সব দিয়ে দেব যা সে চায়। আমি কাগজে সই করে দেব, সমস্ত প্রমাণ দিয়ে দেব। শুধু সে শিশুকে ছেড়ে দিক। রাহুল ঘুরে দেখেনি। তার চোখ রাস্তায় আটকে ছিল আর হাত শক্ত করে হ্যান্ডেল ধরে রেখেছে। তার আওয়াজ ভারী এবং দৃঢ় ছিল। তুমি হুঁশে এসো। সে তার স্ত্রী আর শিশুকে জায়দাদের জন্য পুড়িয়ে দিয়েছে। একটি এমন পশু যে মানুষের ছদ্মবেশে শয়তান। সে দয়া জানে না। তোমাকে কি লাগছে যে প্রমাণ মিললে সে তোমাকে ছেড়ে দেবে? কখনো না। সে তোমাদের দুজনকে মারবে, যাতে কোনো সাক্ষী না থাকে, আর তোমার বোনের মৃত্যুর রহস্য সবসময়ের জন্য কবর দেওয়া হয়। রাহুলের কথা অনন্যার উপর ঠান্ডা জলের মতো কাজ করল, আর তাকে বাস্তবতা বোঝা গেল। বিক্রম কোনো অসহায় অপরাধী নয়, বরং একটি ঠান্ডা খুনের কাতিল ছিল। তাহলে আমরা কি করব? সময় শেষ হয়ে যাচ্ছে। রাহুল দাঁত কিরমির করল। কাঁধের জখম প্রত্যেক ঝাঁকুনিতে ব্যথা করছিল। আমাদের একটি জাল চাই, এমন জাল যা থেকে সে বাঁচতে না পারে। তুমি সামনে থেকে গিয়ে তার দৃষ্টি ভুলিয়ে রাখবে এবং আমি পিছন থেকে আঘাত করব। মোটরসাইকেল একটি ফ্লাইওভারের নিচে থামল, যা বিক্রম টাওয়ার থেকে কাছাকাছি 2 কিলোমিটার দূর ছিল। রাহুল তার শার্ট ছিঁড়ে কাঁধের বইতে থাকা খুঁজে বেঁধে দিল। সে তার ফোন বের করল এবং একটি পুরনো বন্ধুকে কল করল। হ্যালো ইন্সপেক্টর সিং, আমি রাহুল বলছি, K20 স্পেশাল ফোর্সওয়ালা। বেশি জিজ্ঞাসা করবেন না, সময় নেই। আমি তোমাকে একটি রেকর্ডিং আর লোকেশন পাঠাচ্ছি। বিক্রম টাওয়ানে অপহরণ আর হত্যার মামলা। অভিযুক্ত বিক্রম। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সাইরেন বাজাবেন না, আর না সরাসরি উপরে এসো। সে ছাদে শিশুকে বন্দি করে দাঁড়িয়ে আছে। পুলিশকে দেখতেই সে তাকে মারবে। তুমি বাইরে থেকে ঘেরাবন্দি করো আর আমার সিগন্যালের অপেক্ষা করো। যখন বিল্ডিংয়ের লাউডস্পিকার থেকে আওয়াজ আসবে তখন আক্রমণ করো। মনে রাখো, আমার ছেলের জান তোমাদের হাতে। রাহুল অনন্যার দিকে দেখল আর তাকে শক্ত করে ধরল। অনন্যা, মনোযোগ দিয়ে শোনো। তুমি ট্যাক্সি থেকে সেখানে যাবে আর এই সুটকেস নেবে। আমি এতে পুরনো ম্যাগাজিন ভরে দিয়েছি যাতে এটা ভারী লাগে, যেন এতে টাকা আর কাগজ আছে। সে তুরন্ত এটাকে চেক করবে না। তোমার কাজ সময় টানা। কাঁদো, গিরগিরাও। তাকে লাগতে হবে যে তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছ। সে যত নিজেকে বিজয়ী মনে করবে তত অসতর্ক হবে। আর তুমি অনন্যা, তার জখমি কাঁধকে দেখতে দেখতে জিজ্ঞাসা করল। রাহুল সেই অসমাপ্ত তৈরি বিল্ডিংয়ের দিকে দেখল যা বিক্রমের টাওয়ারে ঠিক পাশে ছিল। আমি মূল রাস্তা থেকে যাব না, আমি সেই পাশের বিল্ডিংয়ের ক্রেন দিয়ে উপরে পৌঁছব। অনন্যা ভয় পেল, কারণ ৬৮তম মঞ্জিলের উচ্চতায় বৃষ্টি আর বাতাসের মধ্যে এমন করা আত্মহত্যার মতো ছিল। না, এটা পাগলামি। তুমি আহত, কোনো অন্য রাস্তা নেই। সে লিফট এবং সিঁড়িতে পাহারা বসিয়ে রেখেছে। শুধু সেই একটি কোণ আছে যেখানে তার নজর হবে না। আমার উপর ভরসা করো, আমি এর থেকেও বিপজ্জনক পাহাড় চড়েছি। চিকুর জন্যে আমি আকাশও চড়তে পারি। সে অদিতির ফোন অনন্যাকে দিল। সেখানে পৌঁছনোর আগে একটি কাজ করো। তুমি মালিক, তোমাকে জানা আছে অডিও কন্ট্রোল রুম কোথায়? অনন্যা মাথা নাড়ল। সে রাহুলের ইরাদা বুঝে গিয়েছে। বেসমেন্ট P1-এ আছে। আমার কাছে মাস্টার কার্ড আছে। আমি আমার মাইক্রোফোনকে বিল্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট সিস্টেমের সাথে যুক্ত করব। আমি চাই যে তার অপরাধ সম্পূর্ণ দুনিয়া শোনে। দুজন শেষবার একে অপরকে দেখল। নিজের খেয়াল রাখো, অনন্যা কাঁপতে থাকা আওয়াজে বলল। রাহুল হেসে তাকে সাহস দিল, আর অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। অনন্যা নিজেকে সামলে বিক্রম টাওয়ারের দিকে অগ্রসর হল। ভিতরে উৎসবের পরিবেশ ছিল, সঙ্গীত পাচ্ছিল, আর অতিথিদের উপরে চলতে থাকা নাটকের অনুমানও নেই। অনন্যা বেসমেন্টে গিয়ে তার কাজ সম্পূর্ণ করল। সে একটি ছোট মাইক্রোফোন তার কোটের নিচে লাগালো আর তাকে সিস্টেমের সাথে যুক্ত করল। তারপর সে লিফট থেকে ৬৮তম মঞ্জিলের দিকে অগ্রসর হল। তার হৃদয় ধড়ক ছিল, আর সে প্রার্থনা করছিল। ওদিকে রাহুল ক্রেনে চড়ছিল। লোহার শলক বৃষ্টিতে চিকনা হয়ে গিয়েছে। উচ্চতায় বাতাস তাকে নিচে ঠেলতে চেষ্টা করছিল, আর কাঁধের জখম দ্বিতীয়বার খুলে গিয়েছে। ব্যথার সত্ত্বেও সে চিকুর জন্য উপরে চড়তে থাকল। ছাদে বিক্রম অনন্যার অপেক্ষা করছিল। অনন্যা বাইরে এলো আর বিক্রম থেকে 10 কদমের দূরত্বে থামল। আমি একা এসেছি, সে মাইক্রোফোন অন করে বলল। বিক্রম হাসল
আর তার সেই পাগলামি ভরা ঠাহাকা সম্পূর্ণ বিল্ডিংয়ের স্পিকার থেকে গুঞ্জরিত হল। নিচে পার্টিতে নীরবতা ছড়িয়ে গেল যখন বিক্রম চিৎকার করে বলল, জায়েদাদের জন্য আমি আমার স্ত্রী আর সেই অজাত শিশুকে জীবিত পুড়িয়ে দিয়েছি। লোকে অবাক হয়ে গেল আর মিডিয়া এটাকে লাইভ স্ট্রিম করা শুরু করল। তখনই রাহুল ক্রেন থেকে রশির সাহায্যে ঝুলতে ঝুলতে ছাদে এসে কুদল। সে সেরাকে ধাক্কা মেরে ফেলে দিল আর চিকুর পালনার দিকে লাফালো। বিক্রম এ ছুরি দিয়ে রাহুলের উপর আক্রমণ করল, কিন্তু রাহুল পালনাকে অনন্যার দিকে ঠেলে দিল। পুলিশ উপরে পৌঁছে গেল আর বিক্রম নিজেকে ঘিরে দেখে রাহুলকে সাথে নিয়ে নিচে লাফানোর চেষ্টা করল। রাহুল লোহার জালকে ধরে নিল, কিন্তু বিক্রমের হাত স্লিপ করে গেল আর সে নিচে পড়ে গেল। সে মৃত্যু থেকে তো বেঁচে গেল, কিন্তু তার হাত পা ভেঙে গেল আর সে আইনের সাজার জন্য তড়পাতে লাগল। 3 মাস পর বিক্রমকে মৃত্যুর সাজা শোনানো হল। অনন্যা এখন হাসছিল। সে রাহুলকে তার কোম্পানির নিরাপত্তা প্রধান বানাতে চেয়েছে, কিন্তু রাহুল স্বাধীন থাকার সিদ্ধান্ত নিয়েছে আর সে তার ব্যক্তিগত নিরাপত্তা সলাহকার হয়ে গেল। আজ একটি পার্কে অনন্যা আর রাহুল চিকু অর্থাৎ ঈশানের সাথে বসেছিল। তারা খুন থেকে না, বরং সেই ভালোবাসা থেকে যুক্ত ছিল যা একটি নয়ন জানকে বাঁচিয়েছে। মানুষের জীবন একটি পাতার মতো, ধনী গরিব সব মাটিতে মিশে যায়, শুধু ভালোবাসাই সব সময় থাকে। সেই থার্মোকলের বাক্স যদিও সস্তা ছিল, কিন্তু তার মধ্যে একটি পিতার সেই ভালোবাসা ছিল যা রেশম থেকে বেশি দামি ছিল। খুনের সম্পর্ক শরীর দেয়, কিন্তু ভালোবাসাই একটি সত্য পরিবার তৈরি করে। বিক্রমের মতো লোভী মানুষকে সাজা মিলেছে, আর রাহুলের মতো নেক মানুষকে খুশি। এটাই কর্মের নিয়ম, যাকে বদলানো যায় না। সবসময় বিশ্বাস রাখো যে ঈমানদারি জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। এই গল্প আমাদের শেখায় যে সত্য মানবতা কোনো হেসিয়তের মোহতাজ নয়। 3 মাস পর মুম্বাইয়ের আকাশ আজ কিছু আলাদা নীল আর সাফ নজর আসছিল। রুইয়ের বাহুর মতো সাদা মেঘ বাতাসে ভাসছিল, যা সেই ঝড়ো রাতের স্মৃতিগুলোকে ধোঁয়াশা করে দিচ্ছে, যখন সবকিছু শেষ হবার মতো ছিল। শহরের সত্র আদালতের বাইরে আজ ভারী ভিড় ছিল, যেখানে সেই শংসনীখেজ হত্যাকাণ্ড আর জায়দা ধরপানোর মামলার শুনানি তার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিক্রম, যে কখনো একটি প্রভাবশালী ব্যবসায়ী ছিল, আজ একটি হুইল চেয়ারে বসেছিল। তার সম্পূর্ণ শরীর প্যাটিয়ে ঢাকা ছিল, আর সে লজ্জায় তার মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল। তার চোখে এখন সেই অহংকার এবং তেজ নেই, বরং সে শুধু একটি অসহায় অপরাধীর মতো দেখা যাচ্ছে, যাকে সম্পূর্ণ সমাজ ঘৃণার নজরে দেখছিল। যত তাড়াতাড়ি জজ তাকে মৃত্যুর সাজা শোনাল, আদালতের বাইরে দাঁড়ানো জনতা তালি এবং স্লোগানের সাথে এই ফয়সালার স্বাগত করল। ন্যায়ের জয় হয়েছে এবং সেই পশুত্বের শেষ হয়ে গিয়েছে। অনন্যা আদালত থেকে বাইরে বেরোল। সে একটি সাদা রঙের গরিমাময় স্যুট পরেছিল, আর তার মুখে একটি অদ্ভুত শান্তি এবং সুখ ছিল। সে মিডিয়ার ক্যামেরার সামনে শুধু একটি হালকা হাসি দিল আর বলল, আজ আমার বোনের আত্মা সত্যিই শান্তি পেয়েছে। সে দ্রুত তার গাড়ির দিকে অগ্রসর হল, কিন্তু এবার সে পিছনের সিটে বসার পরিবর্তে নিজে আগের সিটে বসল। ড্রাইভারের সিটে রাহুল বসেছিল, যে এখন ডেলিভারি বয়ের ইউনিফর্মে নয়, বরং একটি সুন্দর সাদা শার্টে ছিল। তার কাঁধ এবং পায়ের জখম এখন ভরে গিয়েছে, যদিও তাদের চিহ্ন সবসময় সেই বীরত্বের স্মৃতি মনে করিয়ে দেবে। অনন্যা তাকে তার কোম্পানির সিকিউরিটি হেড বানাতে চেয়েছে, কিন্তু রাহুল তার স্বাধীনতা এবং সরলতা বেছে নিয়ে তার ব্যক্তিগত নিরাপত্তা সলাহকার এবং ড্রাইভার হওয়া স্বীকার করেছে। বাড়ি চলো? রাহুল হাসতে হাসতে জিজ্ঞাসা করল। হ্যাঁ, প্রথমে ঈশানকে নিয়ে পার্ক চলো, আজ আবহাওয়া খুব সুন্দর, অনন্যা উত্তর দিল। মুম্বাইয়ের মূল পার্ক আজ সন্ধ্যার রোদে সোনালি আভা ছড়াচ্ছে, যেখানে বাচ্চাদের চিৎকার এবং পাখিদের চিচিং বাতাসে মিশে গিয়েছে। 6.5 মাসের নয়ন ঈশান চিকু তার স্ট্রলারে বসে বড় বড় চোখে দুনিয়াকে দেখ রাহা ছিল। রাহুল আর অনন্যা তার সাথে চলছিল। তারা দুজন একটি প্রেমী যুগলের মতো হাতে হাত ডালে তো নেই, কিন্তু তাদের মধ্যে একটি এমন অটুট বন্ধন ছিল যা খুনের সম্পর্ক থেকেও উপরে ছিল। রাহুল ঈশানকে কোলে তুলে বাতাসে উড়াল, তাহলে সেই নির্দোষ শিশু খিলখিল করে হাসতে লাগল। অনন্যা তাকে তার বাহুতে নিল আর তার কপালকে চুমু দিল, যেখানে একটি ছোট লাল চিহ্ন ছিল, তার বংশের সেই নিশানি, যাকে রক্ত গরুর পেন্ডেন্টের সাথে এখন চেনা যায়। তোমাকে জানা আছে রাহুল? অনন্যা ভাবুক হয়ে বলল, যদি সেই রাতেই তুমি সেই থার্মোকলের বাক্সকে জল থেকে না তুলতে, তাহলে আজ আমার কাছে কিছু না বাঁচত। তুমি এটাকে শুধু বাঁচিয়েছ না, বরং এটাকে একটি নতুন জীবন দিয়েছ। রাহুল হাসল আর বইতে থাকা নদীর দিকে দেখতে দেখতে বলল,
বলা হয় যে জন্ম দেওয়া থেকে পালনকারী বড় হয়, কিন্তু আমার জন্য তো ঈশান সেই উপহার আছে যা আমাকে দ্বিতীয়বার জীবিত হওয়া শিখিয়েছে আর আমাকে তোমার মতো বন্ধু দিয়েছে। নয়ন, ঈশান, রাহুল আর অনন্যা দুজনের আঙুলগুলোকে তার নয়ন হাত দিয়ে ধরে নিল, যেন সে তাদের একটি সূত্রে বাঁধছে। ঢলতে থাকা রোদে তাদের সেই ছবি একটি অনন্য পরিবারের গল্প বলছিল, একটি এমন গল্প যেখানে হেসিয়াত এবং ধনী গরিবের কোনো মূল্য নেই, যেখানে শুধু নিঃস্বার্থ প্রেম আর বলিদানই সবকিছু ছিল। মানুষের জীবন সত্যি একটি পাতার মতো হয়, যা সময়ের সাথে মাটিতে মিশে যায়, কিন্তু ভালো কর্মের গন্ধ সবসময় থাকে। সেই সাধারণ থার্মোকলের বাক্স যদিও তুচ্ছ ছিল, কিন্তু তার মধ্যে একটি এমন জান আর একটি এমন সম্পর্ক লুকানো ছিল যা মহলের সুখ সুবিধা থেকে অনেক বেশি দামি এবং উষ্ণ ছিল। খুনের সম্পর্ক শরীরতে পারে, কিন্তু সত্য, মমতা আর শেষ অর্থাৎ এহসান আর ভালোবাসাই একটি বাস্তব পরিবারের নির্মাণ করে। যেখানে বিক্রমের মতো পাপীদের তাদের কর্মের সাজা মিলেছে, সেখানে রাহুলের মতো নেক হৃদয় মানুষকে খুশির ফল মিলেছে। প্রকৃতির আইন সবসময় একই থাকে, যা বপন করবে তাই কাটবে, আর শেষে মানুষত্ব এবং ঈমানদারি সেই সবচেয়ে বড় পুঁজি যা কোনো ব্যক্তির জীবনকে সার্থক করে। সেই সময় রাহুলের মনে শুধু একটি লক্ষ্য ছিল, সেই বাতাসে লটকে থাকা ঈশানের পালনা ছিল। পাপা আসছে ঈশান। রাহুল নিজের সাথে বুড়বুড় করে বলল। বিক্রম টাওয়ারের সেই ঝড়ো ছাদে বৃষ্টি কোনো তীক্ষ্ণ সূচের মতো বিঁধছিল। অনন্যা লিফট থেকে বাইরে এলো আর নিজেকে খুব শক্তিশালী দেখানোর চেষ্টা করল। তার সামনে বিক্রম মুন্ডেরে দাঁড়িয়েছিল, যার চোখে একটি পাগলামি আর জয়ের চমক ছিল। সে অসতর্কতায় পালনাকে ধরেছিল আর অন্য হাতে সিগারেট ছিল। তার সাথে তার দুটি নিষ্ঠুর দেহরক্ষীও দাঁড়িয়েছিল। নয়নশানের তান্নার আওয়াজ এখন খুব দুর্বল হয়ে গিয়েছে, যা বাতাসের সরে ডুবে যাচ্ছে। প্রত্যেকবার যখন পালনা বাতাসে দোলে, অনন্যার হৃদয় দোহল যায়। সে বিক্রম থেকে কিছু দূরত্বে থেমে সেই ভারী সুটকেস নিচে রাখল। সে বড় সাহস জুটিয়ে বলল যে সে বিক্রমের শর্তের অনুসারে একা এসেছে। সে চুপ করে তার কোটে লাগানো মাইক্রোফোন সক্রিয় করে দিয়েছিল, যা এখন সম্পূর্ণ বিল্ডিংয়ের স্পিকারের সাথে যুক্ত হয়ে গিয়েছে। বিক্রম অনন্যার মজা কুড়িয়ে তাকে তার বোন অদিতি থেকে বেশি বুদ্ধিমান বলল আর টাকা চাইল। অনন্যা চিৎকার করে জিজ্ঞাসা করল যে সে অদিতির সাথে এমন কেন করল, যদিও তার পরিবার তাকে তার ছেলের মতো মেনেছে। বিক্রম পাগলের মতো হাসতে লাগল, আর তার সেই ভয়ানক হাসি সম্পূর্ণ বিল্ডিংয়ে গুঞ্জরিত হল, যাকে নিচে বসা অতিথিরা শুনে অবাক হয়ে গেল। সে রাগে চিৎকার করে বলল যে তোমরা লোকেরা কখনো আমাকে মানুষ মনে করনি, আর জায়দাদের জন্য আমি অদিতিকে তার অজাত শিশুর সাথে জীবিত পুড়িয়ে দিয়েছি। এই ভয়ানক স্বীকারোক্তি সম্পূর্ণ দুনিয়া শুনল, আর শহরে হট্টগোল লেগে গেল। তখনই রাহুল অন্য বিল্ডিংয়ের ক্রেন থেকে রশির সাহায্যে বাতাসকে চিরে এলো, আর সে ছাদে লাফ দিল। সে একটি দেহরক্ষীকে ধাক্কা মেরে ফেলে দিল আর ঈশানের পালনের দিকে লাফালো। বিক্রম ঘাবড়ে গিয়ে ছুরি বের করল আর রাহুলের ওপর আক্রমণ করল। রাহুলকে ছুরি লাগল আর সে লহুলুহান হয়ে গেল, কিন্তু সে তার জানের পরোয়া না করে পালনাকে অনন্যার দিকে টেনে নিল। অনন্যা শিশুকে নিরাপদ বাঁচিয়ে নিল, আর পুলিশও সেখানে পৌঁছে গেল। বিক্রম হার মেনে রাহুলকে তার সাথে নিয়ে নিচে লাফানোর চেষ্টা করল, কিন্তু রাহুল ছাদের জালকে ধরে নিল। বিক্রমের হাত স্লিপ করে গেল আর সে ৬৮তম মঞ্জিল থেকে নিচে যা পড়ল। সে মারা গেল না, কিন্তু তার শরীরের হাড় চুরচুর হয়ে গেল, আর সে তাম্রের জন্য অপাহিজ হয়ে গেল। রাহুলও ক্লান্তি এবং খুন বহার কারণে পড়ে যাওয়ার মতো ছিল, যে পুলিশ তাকে বাঁচিয়ে নিল। ৩ মাস পর বিক্রমকে তার পশুদের জন্য মৃত্যু সাজা শোনানো হলো। গেল আর ন্যায়ের জয় হল। অনন্যা এখন একটি আত্মবিশ্বাসী মহিলা ছিল, আর সে রাহুলকে তার কোম্পানির নিরাপত্তা প্রধান বানিয়েছে। কিন্তু রাহুল তার ড্রাইভার এবং ব্যক্তিগত দেহরক্ষী থাকতে পছন্দ করেছে। আজ তারা একটি রোদ ভরা পার্কে বসেছিল, যেখানে ঈশান এখন সম্পূর্ণ স্বাস্থ্যবান এবং হাসতে থাকা শিশু ছিল। তারা খুন থেকে না, বরং সেই পবিত্র ভালোবাসার বন্ধন থেকে যুক্ত ছিল, যা একটি নয়ন জানকে বাঁচিয়েছে। রাহুল ঈশানকে বাতাসে ওড়ালো, আর অনন্যার চোখে খুশির অশ্রু এলো। জীবন সত্যিই কর্মের খেলা, যেখানে বুড়াইয়ের শেষ হয় আর ভালোবাসা সব সময়ের জন্য অমর হয়ে যায়। শেষে এটাই সত্য যে মানুষত্ব এই দুনিয়ার সবচেয়ে বড় ধর্ম। মুম্বাইয়ের সেই দামি বিক্রম টাওয়ারের ছাদে ঝড় তার রৌদ্র রূপ দেখাচ্ছে, এবং বৃষ্টির ফোঁটা কোনো সূচের মতো শরীরে বিচ্ছে ছিল।
অনন্যা লিফট থেকে বাইরে পা রাখল আর মুন্ডারের কাছে দাঁড়ানো বিক্রমকে দেখল, যে বড় অহংকারী অন্দাজে ঈশানের পালনাকে এক হাত দিয়ে ধরেছিল, যখন অন্য হাতে আর সিগারেট জ্বলছিল। ঈশানের কান্নার আওয়াজ এখন খুব দুর্বল হয়ে গিয়েছে, যা শুনে অনন্যার কলেজা মুখে আসছিল। অনন্যা চুপ করে তার কোটের বোতামে লুকানো মাইক্রোফোন অন করল, যাতে সম্পূর্ণ বিল্ডিংয়ে লাগানো লাউডস্পিকার তাদের কথা শুনে পারে। বিক্রম হাসতে হাসতে অনন্যার মজা উড়ালো আর বলল যে সে তার বোন অদিতি থেকে অনেক বেশি বুদ্ধিমান নেগে, যে কমপক্ষে টাকা নিয়ে তো এসেছে। কিন্তু যত তাড়াতাড়ি অনন্যা অদিতির হত্যার উল্লেখ করল, বিক্রমের রাগ ফুটে পড়ল, আর সে চিৎকার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের সামনে স্বীকার করল যে সে জায়দাদের জন্য অদিতি আর তার অজাত শিশুকে জীবিত পুড়িয়ে দিয়েছে। নিচে হলে বসা অতিথি এবং প্রেসের লোক এইসব শুনে অবাক হয়ে গেল, আর তুরন্ত পুলিশকে খবর দেওয়া হলো। এই মধ্যে রাহুল পাশের বিল্ডিংয়ের ক্রেন থেকে একটি রশির সাহায্যে লাফ দিল এবং সরাসরি ছাদে এসে পৌঁছল। সে বিক্রমের গুন্ডাকে একই ঝাঁকুনিতে শেষ করল আর ঈশানের পালনের দিয়ে লাফালো। বিক্রম গিয়ে তার পকেট থেকে ছুরি বের করল আর রাহুলের ওপর আক্রমণ করল, যার ফলে রাহুলের কাঁধ এবং পা খারাপভাবে লহুলুহান হয়ে গেল। কিন্তু সে পালনাকে ছাড়েনি আর তাকে নিরাপদ অনন্যার দিকে ঠেলে দিল। পুলিশের আসার পর বিক্রম নিজেকে শেষ করার এবং রাহুলকে সাথে নেবার নিয়ত দিয়ে তাকে ধরে ছাদ থেকে নিচে লাফ দিল। রাহুল ফুর্তিতে লোহার জালকে ধরে নিল, কিন্তু বিক্রমের হাত স্লিপ করে গেল আর সে ৬৮তম মঞ্জিল থেকে নিচে যা পড়ল। সে নিরাপত্তা জালের কারণে বেঁচে তো গেল, কিন্তু তার শরীরের এক এক হাড় ভেঙে গেল আর সে সব সময়ের জন্য আপাহিজ হয়ে গেল। ৩ মাস পরের সকাল খুব সুন্দর ছিল, যেখানে আদালত বিক্রমকে তার জঘন্য অপরাধের জন্য মৃত্যুর সাজা শোনাল। অনন্যা রাহুলকে তার কোম্পানিতে বড় পদবি দিতে চেয়েছে, কিন্তু রাহুল তার এবং ঈশানের দেহরক্ষী এবং ড্রাইভারের রূপে থাকতে পছন্দ করেছে। আজ তারা পার্কে বসেছিল, যেখানে ঈশান এখন হাসতে থাকা একটি স্বাস্থ্যবান শিশু ছিল। অনন্যা রাহুলের দিকে দেখতে দেখতে বলল যে সে ঈশানকে একটি নূতন জীবন দিয়েছে। রাহুল হাসতে হাসতে ঈশানকে কোলে নিল আর বলল যে এই শিশু সত্যিই তাকে জীবনের আসল অর্থ বোঝাল। শেষে এই গল্প আমাদের শেখায় যে বুড়াই যদিও কত শক্তিশালী কেন না হোক, সত্যতা এবং ভালোবাসার সামনে তাকে ঝুঁকতে হয়, আর মানুষত্বই সবচেয়ে বড় পুঁজি। মোটরসাইকেল গর্জন করে সেই ঝাড়ো রাতে অন্ধকারকে চিরে নিকালো গেল, আর অনন্যা পিছে বসে সম্পূর্ণভাবে কাঁপছিল, কারণ তার হৃদয়ে সেই নয়ন ভাইপুর ছবি ঘুরছিল যা বাতাসে লটকেছিল। রাহুল তাকে বোঝালো যে বিক্রম একটি এমন পশু যে দয়া না জানে, আর যদি সে প্রমাণ দেখে নেয় তাহলে সে দুজনকে মারবে যাতে কোনো সাক্ষী না থাকে। রাহুল একটি জাল বানালো আর অনন্যাকে সামনে থেকে গিয়ে তার দৃষ্টি ভুলিয়ে রাখার জন্য বলল, যখন সে পিছন থেকে আঘাত করার পরিকল্পনা করছিল। তারা একটি ফ্লাইওভারের নিচে থেমে প্রস্তুতি নিল, যেখানে রাহুল তার পুরনো স্পেশাল ফোর্সের বন্ধুকে কল করল আর তাকে রেকর্ডিং আর লোকেশন পাঠিয়ে সম্পূর্ণ বিল্ডিংয়ের ঘেরাবন্দি করতে বলল। কিন্তু সাইরেন না বাজানোর সতর্কতা দিল। রাহুল অনন্যাকে একটি স্যুটকেস দিল, যার মধ্যে পুরনো ম্যাগাজিন ভরা ছিল, যাতে সে ভারী লাগে, আর তাকে ট্যাক্সি থেকে বিল্ডিংয়ের মূল দরজায় যাওয়া বলল। রাহুল নিজে পাশের নির্মাণাধীন ইমারতের ক্রেন দিয়ে ৬৮তম মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর সিদ্ধান্ত নিল, কারণ সেখানে বিক্রমের কোনো পাহারা নেই। অনন্যা বেসমেন্টের অডিও রুমে গিয়ে তার মাইক্রোফোনকে বিল্ডিংয়ের লাউডস্পিকার সিস্টেমের সাথে যুক্ত করল, যাতে ছাদে হওয়া প্রত্যেক কথা সম্পূর্ণ দুনিয়া শুনে পারে। যখন সে ছাদে পৌঁছল, তাহলে বিক্রম মুন্ডেরে দাঁড়িয়েছিল, আর সে অনন্যার মজা কুড়িয়ে অদিতির বিষয়ে জিজ্ঞাসা করল। অনন্যা তাকে অদিতির হত্যার বিষয়ে উস্কে দিল, আর বিক্রম পাগলের মতো হাসতে হাসতে সম্পূর্ণ বিল্ডিংয়ের সামনে স্বীকার করল যে সে জায়দাদের জন্য তার স্ত্রী এবং অজাতে শিশুকে জীবিত পুড়িয়েছে। যত তাড়াতাড়ি বিক্রম অনন্যার উপর আক্রমণ করতে চলেছে, রাহুল ক্রেন থেকে রশির সাহায্যে ছাদে এসে কুদল আর সে গুন্ডাদের শেষ করল। বিক্রম রাহুলের উপর ছুরি দিয়ে আঘাত করল, যার ফলে সে লহলুহান হয়ে গেল। কিন্তু রাহুল ঈশানের পালনাকে নিরাপদ অনন্যার দিকে ঠেলে দিল। পুলিশ ধাবা দিল, আর বিক্রম নিজেকে শেষ করার জন্য রাহুলকে সাথে নিয়ে ছাদ থেকে লাফ দিল। কিন্তু রাহুল জাল ধরে নিল, আর বিক্রম নিচে পড়ে গেল। বিক্রম নিরাপত্তা জালে পড়ল আর অপাহিজ হয়ে গেল, যখন রাহুলকে পুলিশ নিরাপদে বাইরে বের করল। ৩ মাস পর আদালত বিক্রমকে মৃত্যুর সাজা শোনাল, আর অনন্যা রাহুলকে তার ব্যক্তিগত নিরাপত্তা সালাহাকার বানিয়ে নিল। তারা একটি রোদ ভরা পার্কে বসেছিল, যেখানে ঈশান হাসছিল আর অনন্যা রাহুলের শুকরিয়া আদা করল, কারণ সে না শুধু শিশুকে বাঁচিয়েছে, বরং তাকে একটি নতুন জীবনও দিয়েছে। রাহুল ঈশানকে কোলে নিল আর মনে করল যে এই শিশু সত্যিই তাকে জীবনের আসল অর্থ বোঝাল। শেষে এটাই সত্য সাবিত হল যে বুড়াইয়ের শেষ সবসময় ভয়ানক হয়, আর মানুষত্বই সবচেয়ে বড় পুঁজি।
কারণ খুনের সম্পর্ক শরীর দেয়, কিন্তু ভালোবাসাই একটি সত্য পরিবার তৈরি করে। ৩ মাস পর মুম্বাইয়ের আকাশ আজ খুব সাফ আর নীলা ছিল। সাদা মেঘ রুইয়ের ফাহের মতো ভাসছিল, যা সেই ঝড়ো রাতের কড়া স্মৃতিগুলোকে ধোঁয়াশা করে দিচ্ছে। মুম্বাইয়ের ১৭ আদালতের বাইরে আজ ভারী ভিড় ছিল, যেখানে সেই শংসনীখেজ হত্যা আর ধোঁকাধাড়ির মামলার শেষ ফয়সালা হওয়া ছিল। বিক্রম, যে কখনো এক প্রভাবশালী ব্যবসায়ী ছিল, আজ একটি হুইল চেয়ারে বসেছিল, আর তার সম্পূর্ণ শরীর প্যাটিয়ে ঢাকা ছিল। সে আদালতের কাঠঘরে তার মাথা ঝুঁকিয়ে বসেছিল, আর তার মধ্যে এখন সেই পুরনো অহংকার বা তেজ নেই। সে এখন শুধু একটি অপরাধী ছিল, যাকে সম্পূর্ণ সমাজ ঘৃণার নজরে দেখছিল। যত তাড়াতাড়ি জজ তাকে ফাঁসির সাজা শোনাল, আদালতের বাইরে উপস্থিত হাজারো লোক তালি এবং স্লোগান দিয়ে এই ফয়সালার স্বাগত করল। ন্যায়ের জয় হয়েছে এবং বুরাইয়ের শেষ হয়েছে। অনন্যা আদালত থেকে বাইরে বের হল। সে একটি সাদা রঙের গৌরিমাময় স্যুট পরেছিল এবং তার মুখে একটি শান্তি এবং বিজয়ের চমক ছিল। সে হাসতে হাসতে বলল, আজ আমার বোনের আত্মা সত্যিই শান্তি পেয়েছে। সে দ্রুত তার গাড়ির দিকে অগ্রসর হল, কিন্তু এবার সে পিছনের সিটে না বসে নিজে আগের সিটে বসল। গাড়ির ড্রাইভার সিটে রাহুল বসেছিল, যে এখন সেই পুরনো ইউনিফর্মের লিবাস ছেড়ে একটি সাফ সাদা শার্ট পরেছিল। তার হাতে সেই পুরনো জখম এখন ভরে গিয়েছে, যা তার বীরত্বের সাক্ষ্য দিচ্ছে। অনন্যা তাকে কোম্পানির বড় পদ দিতে চেয়েছিল, কিন্তু রাহুল তাকে ঠেলে দিয়েছে এবং তার ব্যক্তিগত নিরাপত্তা সলাহাকার এবং ড্রাইভার থাকতে পছন্দ করেছে। বাড়ি চলো, রাহুল জিজ্ঞাসা করল, এবং অনন্যা হাসতে হাসতে বলল, হ্যাঁ, কিন্তু প্রথমে ঈশানকে নিয়ে পার্ক চলো। মুম্বাইয়ের মূল পার্ক আজ সন্ধ্যার রোদে সোনালি আভা ছড়াচ্ছে এবং বাচ্চাদের চিৎকার বাতাসে গুঞ্জরিত ছিল। ঈশান, যে এখন ৬ মাসের হয়ে গিয়েছে, তার স্ট্রোলারে বসে বড় বড় চোখে দুনিয়াকে দেখছিল। রাহুল এবং অনন্যা তার সাথে চলছিল। তাদের মধ্যে খুনের সম্পর্ক নেই, কিন্তু একটি এমন অটুট বন্ধন ছিল যা মৃত্যুর খেলা থেকে পার হওয়ার পর তৈরি হয়েছে। রাহুল ঈশানকে কোলে তুলল এবং তাকে ভালোবাসায় আদর করল। অনন্যা ঈশানের কপালে সেই ছোট লাল চিহ্ন দেখল, যা তার বংশের নিশানি ছিল, এবং তার গলায় সেই রক্ত গরুর পেন্ডেন্ট চকচক করছিল। অনন্যা ভাবুক হয়ে রাহুলকে বলল, যদি সেই রাতে তুমি তাকে না বাঁচাতে, তাহলে আমি আমার সবকিছু হারিয়ে ফেলতাম। তুমি এটাকে দ্বিতীয় জীবন দিয়েছ। রাহুল হাসল এবং নদীর দিকে দেখে বলল, এই শিশু সত্যি আমাকে দ্বিতীয়বার জীবিত হওয়া এবং ভালোবাসা শিখিয়েছে। নয়নজুলি ঈশান তাদের দুজনের হাত ধরে নিল, যার ফলে তারা দুজন এক অপরের কাছে এলো। তারা তিনজন, একটি ধনী মালকিন, একটি প্রাক্তন সৈনিক এবং একটি অনাথ শিশু, একটি এমন পরিবারের উদাহরণ হয়ে গেল যা